আমরা যাচ্ছি হচ্ছে মলহটি, মানে মলহটি মানে বড় মার মন্দির যাচ্ছি, বীরভূম রামপুরহাট পাশেই ঝাড়খণ্ড। তো যিনি আমার সারথি, তো তিনি অ্যাকচুয়ালি আমাদেরকে গাইড করছেন। আর আমি এই খেটে খাওয়া মেহনতি মানুষের সঙ্গে একটু যোগাযোগ রাখি, আমার ভালো লাগে। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, মায়ের তারা মায়ের জন্মভূমিতে পুণ্যভূমি এবং হচ্ছে সেই জায়গাতে এসেছি। আরে আমরা তো মোটামুটি মন্দির, তারামা এবং সাধক বামাখ্যাপা তো দেখাচ্ছি, দেখিও, ইতিহাসে লেখাও আছে, ঠিক আছে। কিন্তু গ্রামের যারা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক স্তরে যারা জীবন ধারণ করে, তো তাদের কথাও বলা উচিত। যে রাস্তা দিয়ে যাচ্ছি মলহটি পাশেই ঝাড়খণ্ড, তো আজ থেকে 20 বছর আগে এখানে রাস্তাঘাট সেরকম ছিল না। রাস্তাঘাট ছিল ভঙ্গুর, আলপথ ছিল, কাঁচা মোরাম ছিল, লাল মোরাম ছিল, যদিও লাল মাটির দেশ বলা হয়। একদিকে তারামা, তার বোনেদের সংসার, সাধক বামাখ্যাপার পুণ্যভূমি, আর ওদিকে বিশ্বভারতীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে স্বপ্নের বিশ্বভারতী। আর এমনি বরাবর বীরভূম হচ্ছে রাজনৈতিক ভাবে ব্রহ্মণযুগের খেলা চলে। এখানে দেউচা, পাঁচামি, শালবাদরা, পাথর খাদান আছে, কয়লা খনি উত্তোলন নিয়ে কিছুটা জট আছে, এখন আদিবাসীদের আন্দোলন আছে। এবং সবসময় শিরোনামে থেকেছে বীরভূম। মূলত এটা রামপুরহাটের থেকে ভেতরে যেতে হয়। আপনাদের প্রত্যেকের মনে আছে বগটুই 21শে মার্চ 2022 9 জনের মতো মৃত্যু, পরে একজনে মারা গেছিল, এবং গণহত্যা সেই স্মৃতি এখনো বহন করে মানুষকে, এখনো ভাবায় রামপুরহাটের মানুষ। যাই হোক, সেসব তো ঘটনা ঘটেছে, কে দায় নিয়েছেন কে দায় নেননি তার জন্য সিবিআই তদন্ত করেছে। কি অবস্থা সিবিআই তদন্তের? লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকার সময়, জানি চিলচিৎকার হয়েছে। কিন্তু সব থেকে যেটা বড় বিষয়, যাবো বক্তব্য চেষ্টা করবো যাওয়া, সেই সময় অনুব্রত মন্ডল বাঘ ছিলেন, বাঘ, তিনি বলেছিলেন টিভি বাস্ট করে ঘটনা ঘটেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে আসতে হয়েছিল। আমিও এসেছিলাম পরের দিন, ভয়ঙ্কর সেই দৃশ্য, গোটা বাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, গণহত্যা, ভাদু শেখ খুন, রামপুরহাট মোড়, যেখানে সিসিটিভি ফুটেজ ছিল। এসডিপি ছিল শাহেন আহমেদ, যদি খুবটা ভুল বলে থাকি, এবং নাগেন্দ্রনাথ ত্রিপাঠী সে সময় পুলিশ সুপার ছিলেন। পতা নেই আপ কাহা পর হ্যাঁ। দমকলের গাড়ি দাঁড়িয়েছিল, চিলচিৎকার হয়েছে, কিন্তু কোনোভাবে উদ্ধার করা যায়নি। 7:40 থেকে তাণ্ডব শুরু হয়েছিল, আর ভাদু খুন হয়েছিল 7:05-10 হবে। 7:40 থেকে এরকমই টোটো করে কেরোসিন তেল নিয়ে গিয়ে দগদগে আগুনের লেলিহান শিখায় গণহত্যার ঘটনা ঘটেছিল। সরকার অনেক চেষ্টা করেছিল ধাপা চাপা দেওয়া, লাভ হয়নি। আনারুল জেলে হেফাজতে আছে। যাই হোক, এগুলো বললে মন ভারাক্রান্ত হবে। বাদিকে ধানের খড়ের পাট তোলা চলছে, যেহেতু পাশেই ঝাড়খণ্ড, তারা এখানে কাজ করতে আসেন, সেখানকার পুরুষ মহিলা। এখানে বাংলার আবাস যোজনা নিয়ে দুর্নীতির গল্প আছে, গন্ধ আছে, রূপ নেই, রস নেই, বর্ণ নেই, গন্ধটা আছে। যারা পেয়েছেন তারা আতিথ্যতায়, রাজনৈতিক সুযোগ সুবিধায় বাংলা আবাস যোজনা বীরভূমে সর্বত্র কিন্তু গন্ধ মোহ করছে খেজুর গুড়ের মতো। হয়তো প্রশ্ন করবেন শাসক দল প্রমাণ করুন। প্রমাণ করার জন্য আমি নেই, প্রমাণ করার জন্য আপনারা আছেন, আপনারা যারা দিয়েছেন।
আমরা চাই অন্য বস্ত্র বাসস্থান হওয়া দরকার আছে, কিন্তু কোনো প্রধান যদি তার বাড়ি পায়, এখানে প্রধান বাড়ি পায়নি অবশ্য, এখানেও রাজনীতিকরণ হয়েছে। আপনাদের প্রত্যেকের মনে আছে ময়ূরেশ্বরের বাম বিধায়ক ছিল ধীরেন বাবু, ধীরেন লেট সম্ভবত, তাকেও কান ধরে উঠবোস করতে হয়েছিল ওখানে, এই মাটিতেই, বীরভূমের ঘটনা। শাসকের পালা বদল হয়েছে ঠিকই, কিন্তু রং বদলায়নি, মস্তানি বদলায়নি। এই লোকসভা দুটো আসনই, একদিকে শতাব্দী রায়, একদিকে অসিত মাল, মানে বীরভূম লোকসভার দুটো আসনে জিতেছেন। লোকসভায় যান, বক্তৃতা দেন, দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এদের রোজগার কি, 100 দিনের কাজের পরিস্থিতি ভালো না, টাকা নাকি কেন্দ্র দিচ্ছে না, এসব চলছে বলছে। এখানে বিজেপির আছে কিনা বলতে পারবো না, তারা বলতে পারবে। বাম আছে কিনা বলতে পারবো না, কিন্তু বলতে যেটা পারবো, এখানে শাসক দলের দপদপানি আছে। একদিকে খেজুর রস, খেজুর গুড়, একদিকে বোম বন্দুকের খেলা, একদিকে শালভদ্রার ঘটনা, ওদিকে পাথর কাটান, আগামী দিনে কয়লা উত্তোলন হবে, বগটুই, ভাদু শেখ, একদম ককটেল পরিস্থিতি। আর নকুলদানা গুরু বাতাসা চরাম চরাম যিনি বলতেন, তিনি একটু গুটিয়ে সুটিয়ে আছেন। এখন যেহেতু কোর কমিটি গোটা হয়েছে, তত্ত্বাবধানে আছেন, যদি মুখ্যমন্ত্রী এই কোর কমিটি তৈরি করেছেন, এই নির্বাচনে দুটো আসনে কিন্তু কোর কমিটি জিতেছে। তখন অনুব্রত মণ্ডল হেফাজতে ছিল, তিনি এখন জামিনে আছেন। এখন কাজল শেখ বলছেন যে অনুব্রত মণ্ডল হচ্ছে তার রাজনৈতিক গুরু, তিনি নানুনের শহীদ পরিবার থেকে বিলং করেন, সেখানেও বাম আমলে দগে দগে সেই ঘটনা আছে। কাকে বাদ দেবেন বলুন তো? রাজনীতির সপ্তাহে যারা আসেন তারা গণগণায় উনুনে তাওয়াতে রুটিটা থাকেন, আর রুটির কিছু বিক্ষিপ্ত অংশ গরিব মানুষের কপালে জোটে বা জোটে না। রাস্তার নামো ওদের পাহাড়ের মতো রাস্তা। জিওগ্রাফিক্যালি অনেক বড় জেলা, অর্থবান জেলা, এখানে ফুলে ফলে ভেবে ওঠে। পুলিশ এখানে রাস্তা পাওয়া যাবে, এখানকার থানা রসিদে বিরাট ব্যাপার, এখানে পোস্টিং পেতে গেলে বিরাট ব্যাপার হয়ে যায়। এটা যদিও বাবা আমাদের কালচার ছিল। তাই মায়ের কথা বলতে বলতে হঠাৎ করে রাজনীতি, এই দুষ্ট চক্রের কথা বলছি। আসলে রাজনীতি আমাদের জীবনবোধের গেঁথে আছে। তাই রাজনীতির পঙ্কিল আবর্তে, ঘূর্ণাবর্তে যখন তৈরি হয় না, তখনই অনুব্রত মণ্ডল আর কাজল শেখদের মতো নেতারা শাসন ব্যবস্থার মাথায় তুলে সাপের ফোনার মতো ফস ফস করেন। আর গরিব মানুষ, খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, তারা চুপ করে বসে থাকে। তারাই তো বাংলার আবাস যোজনা পাচ্ছেন না, তাদেরই জমি ক্ষতিগ্রস্ত হয়েছে দানায়, তবু চলছে ব্যবসা, মানে পলিটিক্যাল বিজনেস যাকে বলে। সাবেক বাবা খেপার বাড়িতে গেছিলাম, তার বংশধরের সঙ্গে কথা হচ্ছিল, বলছিলেন তারাপীঠের মায়ের দর্শন যত না বেশি হচ্ছে, তার থেকে বেশি মানে স্পিরিচুয়াল বিজনেসটা বেড়েছে। এটা অবশ্যই বিতর্কিত বিষয়। একটু পাহাড়ি রাস্তা, উঁচু রাস্তা। এরা ভোট দেয়, এরা ভোট দিয়েছে, এরা 24-এও দিয়েছে, 23-এ পঞ্চায়েতে দিয়েছে, 22-এ পৌরসভায় দিয়েছে, কিন্তু এদের জীবনের মান উন্নয়নের অগ্রগতির ক্ষেত্রে কোনো প্যারামিটার এদেরকে রাখা হয় না। তাই খুব আনফর্চুনেট হচ্ছে সিস্টেম। এই কথাগুলো বললাম, ভালো লাগবে না আপনাদের। দূরে সোনালী ধান মাঠ, এখানে সেচ ব্যবস্থা খুব একটা নেই, স্যালো পাম্প আছে, সাবমার্সিবল আছে, এবং পিছিয়ে পড়া জল জঙ্গল অধিকারের প্রশ্নে যারা লড়াই করেন, সেই পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায়ের মানুষ, যারা रोटी कपड़ा मकान के लिए जो बात हर साल बोलते भी हैं, मिছিল में जाते भी हैं, मगर उनको मिलते भी नहीं। अब मिलता भी कैसे मिलेगा? ভোটে এরা আসেন, ভোট দেন, এটাকে যদি ভোট করানো হয়। আর বোম বন্দুক, গোলা বারুদ, বকটুই, মাথারা সব মিলে একদম স্পিরিচুয়াল পলিটিক্যাল ককটেল হচ্ছে বীরভূম জেলা। নমস্কার, সবাই ভালো থাকবেন। মাদের প্রত্যেককে শুভবুদ্ধির উদয় ঘটান। রাজনীতির যুব কষ্টেটা বলি হচ্ছে প্রতিদিন নিরীহ মানুষ। এই আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি, আমি নয়ন রায়,
আমার সঙ্গে যিনি যাচ্ছেন সারথী, তারও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়ে যাচ্ছেন বলে আমি যেতে পারছি, তাহলে যেতে পারতাম না। ভালো থাকবেন সবাই, মতামত দিন, গালাগালি করবেন না আমাদের, আমরা মানুষের কথা বলবো, বলার চেষ্টা করি। দেখা যাক আগের পথে কি আছে, সময় বলবে। নমস্কার।